Okay, come in. Everybody, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are almost welcome to our today's Friday surprise spoken English class with grammar, and today's 32nd Friday surprise spoken English class with grammar. And I hope you are all fine by the grace of Allah, and I am also fine by His mercy. Everybody, you know that Friday surprise spoken English class with grammar is very important for us, because in this class we learn many things, especially from part 1 from spoken English, and part 2 from grammar. I will try to describe, and every day, every Friday, I try to discuss about spoken English from part 1 and part 2 from grammar. I always try to discuss. Okay, as usual, our class sound is okay. Yes, sir. As usual, our class will be started by the recitation of the Holy Quran, and Anisur Rahman is ready to recite the Holy Quran. Anisur Rahman. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Wa laqad katabna fiz zaburi min ba'di الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم. Many thanks, Anisur Rahman, for your excellent recitation of the Holy Quran. Okay. Come in. Okay, everybody, let's get started our class now. Use of do, does, did, and you know, do, does, did, an important auxiliary verbs. Do, does, did. If we capture do, does, did, so we will be able to capture all things in English. If we capture do, does, did, okay, do, does, did, if we capture, we can capture all things in English. So if you do not understand, or if you do not learn do, does, did, you cannot learn anything. So do, does, did is an important grammatical item. Okay, use of do, does, did. Number 1, to express that subject does, did, will do something. এটা প্রকাশ করতে যে সাবজেক্ট কোনো কাজ কোনো কিছু করে, সাবজেক্ট কোনো কিছু করেছিল, সাবজেক্ট কোনো কিছু করবে, এমনটা বোঝাতে অ্যাজ এ মেইন ভার্ব, কি ভার্ব হিসেবে?
মেইন ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা ডু ডাজ ডিড কে কিন্তু ব্যবহার করেছি এখানে। তাহলে খেয়াল করো এখানে যে এখানে মেইন ভার্ব হিসেবে আমরা ডু ডাজ ডিড নিয়ে আজকে আলোচনা করছি প্রথমে। ফর এক্সাম্পল, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। আমি যদি প্রশ্ন করি এখানে ডুটা কি ভার্ব বলো তো তোমরা? মেইন ভার্ব। ডুটা কিন্তু এখানে মেইন ভার্ব। নেক্সট এক্সাম্পল, হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটা করে। তোমরা বলে এখানে ডাজ কি ভার্ব? মেইন ভার্ব। এখানেও ডাজ কিন্তু মেইন ভার্ব। ইউ ডিড দা হোমওয়ার্ক, তুমি বাড়ির কাজটা করেছিলে। এখানে ডিডটা কি ভার্ব বলো? মেইন ভার্ব। এখানেও ডিডটা কিন্তু মেইন ভার্ব। দে উইল ডু দা ওয়ার্ক, তারা কাজটা করবে। এখানে ডুটা কি ভার্ব? এখানে কিন্তু ডুটা মেইন ভার্ব হিসেবে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ ডিড এর ব্যাপার। তোমরা তো এটা ক্লিয়ার হয়েছো যে ডু ডাজ ডিড আমরা মেইন ভার্ব হিসেবে কিন্তু ওখানে দেখিয়েছি। যখনই ডু ডাজ ডিড কোনো সেন্টেন্সে একা একা ব্যবহার করা হবে তখনই কিন্তু আমরা বুঝে নিব এই ডু ডাজ ডিডটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা আসি 2 নম্বরে, অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব ইন দ্য নেগেটিভ সেন্টেন্স। দেখো তো নেতিবাচক বাক্যে বা না সূচক বাক্যে আমরা অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা বলার আগে একটা কথা তোমাদের বলে নেই, তা হচ্ছে যে আমরা যখন কোনো সেন্টেন্স বলি, যে কোনো সেন্টেন্স ইংলিশে আমরা বলার চেষ্টা করি না কেন, সেই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই কোনো না কোনো টেন্সের অন্তর্গত হবে, কোনো না কোনো টেন্সের মধ্যে পড়বে। তো যখন যে কোনো টেন্স আমরা বলবো তখন আমরা লক্ষ্য রাখবো সেই টেন্সে ভার্ব 3 ভাবে থাকে। কয় ভাবে থাকে? 3 ভাবে থাকে। একটা হচ্ছে কি খালি অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে কি খালি মেইন ভার্ব, আরেকটা কি সাহায্যকারী প্লাস মেইন ভার্ব। এই 3 অবস্থার বাইরে কিন্তু কোনো ইংরেজি নাই। এই 3টা অবস্থা ভালো করে মনে রাখবা, সেটা যে কোনো টেন্সে হতে পারে। একটা কথার মধ্যে ভার্ব খালি মেইন ভার্ব হিসেবে থাকতে পারে একটা সেন্টেন্সে, আর এটা আছে কি খালি অক্সিলারি হিসেবে থাকতে পারে, এটা কি অক্সিলারি প্লাস মেইন ভার্ব হিসেবে থাকবে। যে কোনো সেন্টেন্সে 3 এর বাইরে কিন্তু যাবে না। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, আমরা 12টা টেন্সের মধ্যে দুটো টেন্স আছে, যে দুটো টেন্সের সাধারণত, আমি কিন্তু সাধারণত কথাটা বলেছি, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত কি হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হয় না। সেই দুইটা টেন্সের নাম কি? কে কে বলতে পারো? প্রেজেন্ট ইনডিফিনিট। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাফার্মেটিভে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আরটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, অ্যাফার্মেটিভে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তবে কিন্তু এই যে 3 নম্বরে আমি দেখিয়েছি অ্যাফার্মেটিভের সাহায্যকারী ভার্ব আছে। এটা তো ব্যতিক্রম, তাই না? এগুলো তো এক্সেপশনাল তো থাকবেই। সাধারণত আমরা যা জানি তা হচ্ছে যে যে কোনো সেন্টেন্স আমরা বলবো, তাই না, যে কোনো সেন্টেন্স আমরা বলবো আমাদের মনে রাখতে হবে যে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব অ্যাফার্মেটিভে ব্যবহার করি না সাধারণত। ঠিক আছে? আচ্ছা, অ্যাফার্মেটিভে ব্যবহার করি এরকম কোনো সাহায্যকারী ভার্ব তোমরা বলো তো। আমি কি বলছি খেয়াল করো, অ্যাফার্মেটিভে সাহায্যকারী ভার্ব ব্যবহার করি, ইভেন নেগেটিভে ব্যবহার করি, ইভেন ইন্টারোগেটিভে ব্যবহার করি। এরকম সাহায্যকারী ভার্বগুলো কোনগুলো বলো তো? আমি তোমাদের একটা প্রশ্ন করেছি যে এমন কিছু সাহায্যকারী ভার্ব আছে যেগুলো অ্যাফার্মেটিভেও ব্যবহার করা হয়, নেগেটিভেও ব্যবহার করা হয়, ইন্টারোগেটিভেও ব্যবহার করা হয়। এরকম কি কি অক্সিলারি ভার্ব আছে বলতে পারো? প্রথমেই তোমাদেরকে বলি, আছে এটা কিন্তু 3টাতে ব্যবহার করা হয়। অ্যামিজার 3টাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। অ্যামিজার আমি বলছি কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে, আমার কথা বোঝার চেষ্টা করবা। আমি বলছি সাহায্যকারী ভার্ব হিসেবে 3 ধরনের সেন্টেন্সে, অর্থাৎ সেটা যদি অ্যাফার্মেটিভ হয় সেখানেও সে থাকবে, সেটা যদি নেগেটিভ হয় সেখানেও সে থাকবে, আর তা যদি তোমার ইন্টারোগেটিভ হয় তাও সেখানে সে থাকবে। যেমন মিম কিন্তু বলেছে, আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি, যদিও আমি এখন স্ট্যান্ডিং আছি, উদাহরণস্বরূপ বললাম। এখন বলো তো এই বাক্যটা যদি নেগেটিভ করো তাহলে তুমি কি বলবা? আই অ্যাম নট
আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে বলছি, খেয়াল করো। I am not going to school. আই এম নট গোয়িং টু স্কুল, বলো তো এমটা কি সরিয়ে দিয়েছি আমরা? এমটা কিন্তু এখানে সরাই নাই, ঠিক আছে তো? আই এম গোয়িং টু স্কুল, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম আছে। আবার যখন নেগেটিভ বলতেছি আই এম নট গোয়িং টু স্কুল, এখানে কিন্তু এমটা নেগেটিভ সেন্টেন্সে আছে। আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, সেক্ষেত্রে কিন্তু কি পাওয়া যাবে? am I going to school, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি যদি বলি নেগেটিভ am I not going to school, এখানেও কিন্তু এমটা আছে। আমি বলতে চাই যে কিছু কিছু সাহায্যকারী ভার্ব আছে যেগুলো অ্যাফার্মেটিভেও আছে, যেগুলো নেগেটিভেও আছে, যেগুলো ইন্টারোগেটিভ আছে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ দুই রকমের, একটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তার মানে একটা নট ছাড়া ইন্টারোগেটিভ আর হচ্ছে নট যুক্ত ইন্টারোগেটিভ। কথা কি বুঝাইতে পারলাম? তাই কিছু কিছু সাহায্যকারী ভার্ব আছে। আমি কিন্তু খুব সহজ একটা প্রশ্ন করেছি তোমাদেরকে, পড়াগুলোকে একদম হাতের মুঠোয় নিয়ে আসো। সায়েন্স আমাদের বিজ্ঞানটাকে কি, এই বিজ্ঞানটা আমাদের পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে না? কেটে দাও। আমি কি বলছি যে বিজ্ঞান কিন্তু পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, তেমনি ইংরেজিটাকে আমরা একটু সহজ করে নিয়ে আসতে চাই। তোমরা তো অধিকাংশ স্টুডেন্ট, এবং যারা অনেকে দূর থেকে দেখেন তারা হয়তো স্টুডেন্ট আছেন, অনেকে হয়তো লেখাপড়া করেছেন, শেষ করেছেন, এমনও আছেন অনেকে। তো বিশেষ করে আমার এই ক্লাসটা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে, কারণ গ্রামার নিয়ে স্পোকেন ক্লাসটা করা হচ্ছে। কিন্তু এজন্য স্টুডেন্ট যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব, আমাদের স্পোকেনের পাশাপাশি কিন্তু গ্রামার আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এর জন্য আর এছাড়া যারা হয়তোবা শুধু ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, শুধু ভাষা শিখতে চান, তারা তো অনায়াসে ভাষা এখানে শিখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যারা হয়তোবা শুধু ভাষার দিকে যাদের লক্ষ্য, শেখার উদ্দেশ্য, তাদের জন্য কিন্তু আলাদা স্পোকেনের ব্যবস্থা হয়তোবা সামনে করা হবে, কিন্তু সময়ের অভাবে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এখন যারা স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই স্পোকেনটা খুবই সহজ হবে। কেননা এখানে আমি একটা জিনিস বিশ্বাস করি, যারা একাডেমিক ইংলিশে ভালো জানে তারা কিন্তু এইরকম স্পোকেন ইংলিশ ভালো পারবে। আমি গ্রামার সহ স্পোকেন আলোচনা করছি, ঠিক আছে? তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে স্টুডেন্টদের জন্য। আর যারা শুধুমাত্র উইদাউট গ্রামার স্পোকেনটা শিখতে চান, তারা একটু ধৈর্যের সাথে যদি একটু খেয়াল করেন, আপনারা একসাথে দুটো জিনিস পেয়ে যাবেন। একটা হচ্ছে স্পোকেন এবং পাশাপাশি গ্রামারটাও শিখতে পারবেন। আপনাদের জন্য দুটো বিষয়। তবে যাদের হাতে সময় কম, স্পোকেন যারা শিখতে চান, আমি তাদেরকে পরামর্শ দিব যে গ্রামার বেশি আলোচনা যেখানে থাকবে না সেক্ষেত্রে আপনারা কোর্স করতে পারেন। আমি সারপ্রাইজ থেকে এরকম একটা কোর্স দেওয়ার চেষ্টা করব যেখানে গ্রামারের আলোচনা হবে না বললেই চলে। এরকম ব্যাপারটা রাখা হচ্ছে তাদের জন্য যারা হয়তো লেখাপড়া করেছেন, শেষ করেছেন, আর গ্রামার শেখার দরকার নাই, যেটুকু জানেন এমনি কাজে লাগানো যাবে। কিন্তু আমি বলতে চাই যারা স্টুডেন্ট এখানে আছেন বা যারা দূর থেকে যারা দেখতেছেন, আমি জানি অনেকেই দেখছেন, আমি সকলকে বলতে চাই, আমি কিন্তু এভরিবডি শব্দটা প্রয়োগ করি। আমার এভরিবডি শব্দ প্রয়োগের মাধ্যমে আসলে আমি সকলকেই বোঝাই। আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেও বলি, আর যারা স্টুডেন্ট নন আমি তাদেরকেও বলি। এই জন্য এভরিবডি, এভরিওয়ান শব্দটা কিন্তু ব্যবহার করি। এটা ব্যবহার করার এই একটা কারণ, ঠিক আছে? আমি সবাইকে ইন্ডিকেট করে কথা বলতে চাই। তো আমি কিন্তু একটা প্রশ্ন করেছি যে এমন কোন কোন সাহায্যকারী ভার্ব আছে। আমি কিন্তু আলোচনা কিন্তু এখন করতেছি সাহায্যকারী ভার্ব নিয়ে, এবং তা কিন্তু ডু ডাজ ডিড। কিন্তু ডু ডাজ ডিড বলতে গিয়ে আমি প্রশ্ন করেছি যে এমন কোন সাহায্যকারী ভার্ব যেগুলো অ্যাফার্মেটিভেও থাকে, যেগুলো নেগেটিভেও থাকে, যেগুলো ইন্টারোগেটিভেও থাকে। ইন্টারোগেটিভ দু প্রকার, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা নট ছাড়া একটা নট সহ। তো তিন ধরনের সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে। আচ্ছা, আরেকটা কথা কিন্তু বলা যেতে পারে। আচ্ছা, আমরা যদি বলি যে ডু ডাজ দিস কি এমন কোন সাহায্যকারী ভার্ব যেটা অ্যাফার্মেটিভেও আছে, নেগেটিভেও আছে, এরকম কোন আছে নাকি? অ্যাফার্মেটিভে আছে, কোথায় আছে? হ্যাঁ, 3 নম্বরে আছে। আমি 3 নম্বরে এখনো যাইনি। 3 নম্বরে আছে, আমি মানলাম। আর 3 নম্বরটা যদি আমি না তুলে দিতাম তাহলে তো তোমরা সবাই বলতাছে স্যার অ্যাফার্মেটিভ ছাড়া ডু ডাজ ডিড কোথাও ব্যবহার করা হয়, তাই না? তাহলে আমরা সাধারণভাবে আমরা জানবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড আমরা সাধারণত ব্যবহার করি না, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? আচ্ছা, সাহায্যকারী ভার্ব নাকি কি ভার্ব? অক্সিলারি ভার্ব নাকি? অক্সিলারি ভার্ব কিন্তু বলেছি, কিন্তু পাশে আই ডিড দা ওয়ার্ক, কিন্তু কই লিখছি না? ইউ ডিড দা ওয়ার্ক, হোমওয়ার্ক। এখানে তো ডিড ব্যবহার আমরা করেছি, এটাও তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, তোমরা বলো তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? তাহলে আমাকে আরো একটু ক্লিয়ার ভাবে বলা দরকার। তা হচ্ছে যে ডিড যদি মেইন হিসাবে থাকে সেটা অ্যাফার্মেটিভও বসতে পারে। কি বলো?
ডিড যদি মেইন হিসেবে বসে তাহলে এই যে কথা বলো না, তোমাদের কাকেই বললাম কথা বলো না, সমস্যা হয়। এই যে এখানে তো সিস্টেম করা নেই, সাউন্ডগুলো সবগুলো সাউন্ড চলে আসবে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাহলে ইউ ডিড দ্য হোমওয়ার্ক, তুমি বাড়ির কাজটা করেছিলে। এই যে তোমরা কথা বলে আমার মনোযোগ নষ্ট হয়, আমি অল্প সময় ক্লাসটা শেষ করতে চাই, কথা বললে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। দেখো ইউ ডিড দ্য হোমওয়ার্ক, তুমি বাড়ির কাজটা করেছিলে। এখানে দেখো ডিডটা কি অ্যাফারমেটিভ সেন্টেন্স না? তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্সে কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার হয় কোন ক্ষেত্রে? যদি মেইন হিসেবে বসে। ভালো করে মেমোরিতে নিয়ে নাও, অনেক পড়ে লাভ নাই। এই পড়ার মতো পড়া অল্প হলেই চলে, ঠিক আছে? পড়ার মতো পড়া অল্প পড়া দিয়েই চলে। আগের যুগের মানুষগুলো কিন্তু পড়াশোনা করেছে, দেখবা ক্লাস 1 পাস, ক্লাস 2 পাস, ক্লাস 3 পাস। আগের আমাদের দাদা চাচাদের দেখেছি না, তাদের পড়াশোনা একটু দেখবা, ঠিক আছে? তোমাকে কয়েক গ্লাস পানি খাওয়াবে, কিভাবে জানো? পড়া ধরবে, স্বরের স্বরা কখনো ধরা শুরু করবে না, ওইখান থেকে তোমার পানি খেতে খেতে অস্থির হয়ে যাবে। ওই যুগের মানুষগুলো যদি এখনো পড়া ধরে যে কি পড়াশোনা করে আসে, ঠিক আছে? যদি জিজ্ঞাসা করে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অক্ষরগুলো একটু তফাৎ করে দেখো, স্বরের স্বর যতগুলো আছে সবগুলো বলো, ক খ যতগুলো আছে সবগুলো বলো, দাঁড়া থেকে বলো, তোমার অবস্থাটা কি হবে বলো তো দেখি। আমার এরকম প্রশ্ন কিন্তু করেছে, আমি মানে এরকম প্রশ্নের সম্মুখীন কিন্তু হয়েছি। তাই তোমাদেরকে বলি যে আগের যে পড়াশোনা মানুষ করেছে, এখন কিন্তু পড়াশোনা আমরা অনেক আপডেট হয়ে গেছে, তারপরও কিন্তু আমরা তাদের সাথে পারবো না। যারা অল্প পড়েছে কিন্তু তারা অনেক জানে, আমি তাদেরকে স্যালুট করি, স্যালুট জানাই তাদেরকে। আমি এটুকু বিশ্বাস করি, অল্প পড়া কিন্তু সেটা যদি ভালো করে হয়, সেই পড়া দিয়ে আমরা অনেক কিছু ভালো করে পড়া, সুন্দর করে পড়া, সামান্য পড়া দিয়ে আমরা অনেক দূর আগাতে পারবো। কিন্তু অনেক পড়লাম কিন্তু পড়ার মতো পড়া হয় নাই, মাঝখানে গ্যাপ রেখে রেখে পড়েছি, বারবার পদে পদে খালি হোঁচট খাবো আমরা, ঠিক আছে? আমরা হোঁচট খাই কেন জানো? আমাদের পড়ায় গ্যাপ থাকলে আমরা হোঁচট খাই, আর যদি পড়ায় আমাদের গ্যাপ না থাকে তাহলে কিন্তু আর হোঁচট খাবো না। যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডু ডাজ ডিড অ্যাফারমেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে যদি বসে তাহলে কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার করা যায়। আর অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব হিসেবে কি ডু ডাজ কি বসে? সাধারণত অ্যাফারমেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসে না। আমি কিন্তু বলেছি সাধারণত, পরেরটা তো বলতেছি আমি, সাধারণত ডু ডাজ ডিড বসে না। ওকে, এরপর আসি 2 নম্বরে কি আছে? আই ডু নট ডু দ্য ওয়ার্ক। আই ডু নট ডু দ্য ওয়ার্ক বলো তো, এখানে ডাবল ডু সেন্টেন্স মনে থাকবে, যদি প্রশ্ন করে এটা ডাবল ডু সেন্টেন্স বলো তো। আই ডু নট ডু দ্য ওয়ার্ক বলো তো, এই ডুটা সাহায্যকারী ভার্ব, কি বলো? আর এখানে যে ডুটা আছে কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। এরপরে আসো, হি ডাজ নট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, সে নিয়মিতভাবে ইংরেজি কি করে না? অনুশীলন করে না। আচ্ছা বলো তো, এখানে ডাজটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এখানে প্র্যাকটিসটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব। আরেকটা উদাহরণ দেখো তো, উই ডিড নট নেগলেক্ট এনিথিং, আমরা কোনো কিছু নেগলেক্ট করি নাই বা কোনো কিছু অবহেলা করি নাই। আচ্ছা বলতে এখানে ডিডটা কি ভার্ব? অক্সিলারি। আর নেগলেক্টটা কি ভার্ব? এগুলো তো সবসময় মেইন ভার্ব হবে। যেগুলো আমি বলেছি কি যে পিওর মেইন ভার্ব। পিওর মেইন ভার্ব হচ্ছে কোনগুলো? যেগুলো কখনো অক্সিলারি হয় না। আর পিওর মডাল ভার্ব কোনগুলো? যেগুলো কখনো মেইন ভার্ব হয় না। কথা কি বুঝছো তোমরা? পিওর মডাল ভার্ব কোনগুলো? যেগুলো কখনো মেইন ভার্ব হয় না। আর পিওর মেইন ভার্ব যেগুলো কখনো, শুধু মডেল কেন, কোনো অক্সিলারি হয় না। পিওর মেইন ভার্ব হচ্ছে যেগুলো কোনো অক্সিলারি হয় না। আচ্ছা আচ্ছা, তোমাদের 2 নম্বরে তো কোনো প্রশ্ন, তোমাদের কোনো বুঝতে কোনো কিছু বাকি নেই, ঠিক কি না বলো? আচ্ছা, এরপরে দেখো তো, ডু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, ডাজ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, ডিড এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। আচ্ছা, তোমাদের কিন্তু প্রশ্ন করি যে নেগেটিভ সেন্টেন্সে কোন কোন সাহায্যকারী ভার্বগুলো নেগেটিভ ব্যবহার, কিছুক্ষণ আগে কিন্তু বলে গেছি। আচ্ছা, অ্যাফারমেটিভ সেন্টেন্সেও বসে, কিছু কিছু ভার্ব অ্যাফারমেটিভ সেন্টেন্সেও বসে, আবার কি নেগেটিভ সেন্টেন্সেও বসে। যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে না সেমি মডাল যেগুলো। আচ্ছা, মডাল যেগুলো পিওর মডাল, আচ্ছা এগুলো কেমন ভার্ব বলো তো? এগুলো অ্যাফারমেটিভেও যেমন আছে, নেগেটিভেও তেমনই থাকে এবং ইন্টারগেটিভেও তেমনই থাকে। আচ্ছা, ডু ডাজ ডিড নিয়ে তোমাদের কি মতামত? ডু ডাজ ডিড নিয়ে তোমরা একটা বিষয় স্পষ্ট হয়েছে যে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাফারমেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট আর অ্যাফারমেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিটে কি ডু ডাজ ডিড কিন্তু বসে না, সাধারণত বসে না। এটা তোমরা ভালো করে মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো, তাহলে আই ডু নট ডু দা ওয়ার্ক, আই ডু নট ডু দা ওয়ার্ক, কাজটা করি না। হি ডাজ নট
প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, সে নিয়মিতভাবে ইংরেজি অনুশীলন করে না। উই ডিড নট নেগলেক্ট এনিথিং, আমরা কোনো কিছু অবহেলা করি নাই। তো বোঝা গেল এখানে ডু ডাজ ডিড কিন্তু নেগেটিভ সেন্টেন্স আমাদের ব্যবহার করা লাগবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকবে। কি বলো? প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিট ভালো করে মনে রাখবা, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ সেন্টেন্সে কিন্তু ডু ডাজ ডিড আমার ব্যবহার করা লাগবে নেগেটিভ সেন্টেন্সে, ঠিক না? আচ্ছা, আর অ্যাফারমেটিভে ডু ডাজ ডিড কিন্তু দরকার নাই। অ্যাসার্টিভ কি সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাফারমেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড সাধারণত দরকার হয় না। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে আছে টু এমফাসাইজ ইন দ্য অ্যাফারমেটিভ সেন্টেন্স। দেখো তো ইতিবাচক বাক্যকে, ইতিবাচক বাক্যটাকে যদি গুরুত্ব আরোপ করতে চাও, গিভ ইম্পর্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু গিভ ইম্পর্টেন্স, তুমি যদি এমফাসাইজ করতে চাও, গুরুত্ব দিতে চাও, তাহলে কিন্তু আমরা এখানে ডু ডাজ ডিড ব্যবহার করব। আচ্ছা, তোমার এখানে খুব মজার একটা বিষয়, তোমরা আমাকে একটু সময়টা স্মরণ করে দিবে। আমি কিন্তু টার্গেট করেছি যেটা কোনোভাবে ক্লাসটা আধা ঘন্টার উপরে না যায়, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বলো, আই ডু লার্ন ইংলিশ, আমি ইংরেজি, এই বাক্যটার ইংরেজি বাংলা কি হবে? আই ডু লার্ন ইংলিশ। আই ডু লার্ন ইংলিশ, এটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি সাধারণত অ্যাফারমেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ডু ডাজ ডিড হয় না। এইখানে দেখো ডু ব্যবহার করেছে, এখানে কিন্তু বাক্যটা কিন্তু নেগেটিভ নয়, তারপরে আমি ডু ব্যবহার করেছি, আই ডু লার্ন ইংলিশ। এটার মানে হচ্ছে তুমি আসলে ইংরেজি শেখো, কিন্তু তোমাকে কেউ বলতেছে তুমি ইংরেজি শেখো না, তখন তুমি বিষয়টাকে এমফাসাইজ করতে বলবো, আরে আমি ইংলিশ শিখিত। কি বলবো? আমি ইংলিশ শিখিত, মানে গুরুত্ব আরোপ করার জন্য আই ডু লার্ন ইংলিশ। কেউ বিশ্বাস করতে চাচ্ছে না তুমি ইংরেজি শেখো, তখন তুমি কি বলবো? আই ডু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখিত। এটা হচ্ছে ফোর্স দিয়ে বলার জন্য ডু ডাজ ডিড অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ডু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখিত। এরপরে বলেছো হি ডাজ গো টু স্কুল। তোমরা কি কখনো দেখেছো হি ডাজ গো টু স্কুল? তোমরা কখনো পাও নাই, অনেকে পেয়েছো, ঠিক আছে? অনেকে পেয়েছো। যাই হোক, হি ডাজ গো টু সারপ্রাইজ, সে সারপ্রাইজে, মনে করো একজন সারপ্রাইজে যায়, এখন তোমার বিলিভ হয় না, আরে সে যায় তো, হি ডাজ গো টু সারপ্রাইজ, সে সারপ্রাইজে যায় তো। আচ্ছা বলো তো, এখানে কিন্তু গোর সাথে এস এর যোগ করি নাই, এখানে এই যে ডাজ হচ্ছে সাহায্যকারী, কিছুক্ষণ আগে আমি বললাম না, এই যে ডাজ সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই টেন্সের যে সাহায্যকারী ভার্ব নেব, এই এটা যে টেন্সে, সেই টেন্সের সেই অনুযায়ী এই সাহায্যকারী ভার্বটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? মেইন ভার্বকে আমাদের চেঞ্জ করার দরকার নাই। তাহলে হি ডাজ গো টু সারপ্রাইজ, সে সারপ্রাইজে যায় তো, মানে যায়, এটা ফোর্স বোঝানোর জন্য। তারপরে বলো তো ইউ ডিড হ্যাভ এ পেন, এর বাংলা কি হবে? ইউ ডিড হ্যাভ এ পেন, এর পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু তোমার একটা কলম ছিল তো, ছিল তো, মানে আমরা আসলে এটাকে ফোর্স দিয়ে বুঝাই, কিন্তু বাংলা দিয়ে তো বোঝাতে হবে, তাই না? ছিল, তোমার একটা কলম ছিল, ঠিক আছে? তাহলে তোমার একটা কলম ছিল তো, ইউ ডিড হ্যাভ এ পেন, তোমার একটা কলম ছিল তো, এটা হচ্ছে অতীতের একটা বিষয়টাকে গুরুত্ব দিয়েছো, তাই না? তো বাক্যটা অ্যাফারমেটিভ সেন্টেন্স হিসেবে এখানে কি প্রদর্শন করা হয়েছে। তাহলে আই ডু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখিত। হি ডাজ গো টু সারপ্রাইজ, সে সারপ্রাইজে যাইতো। ইউ ডিড হ্যাভ এ পেন, তোমার একটা কলম ছিল তো। তাহলে বোঝা গেল যে ডু ডাজ ডিড আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাফারমেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, তবে কি রকম ক্ষেত্রে হবে? যখন আমরা সেই সেন্টেন্স দ্বারা গুরুত্ব বুঝাবো, সেই ক্ষেত্রে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটেও ডু ডাজ ডিড কিন্তু আমরা ব্যবহার করব, ভালো করে মনে রাখবা। এরপরে আসো নাম্বার 4, টু এক্সপ্রেস ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমি তো কিছুক্ষণ আগে কথা কিন্তু বলে গেছি যে নেতিবাচক, প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করব? ডু ডাজ ডিড ব্যবহার করব। আচ্ছা বলো তো, ডু উই রাইট রেগুলারলি, আমরা কি নিয়মিতভাবে লেখি বা লিখি? এখানে অবজেক্ট ব্যবহার করি নাই, মাঝে মধ্যে অবজেক্ট ছাড়াও বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কি হবে? আমরা কি নিয়মিতভাবে ইংরেজি লিখি? আমরা কি নিয়মিতভাবে লিখি? এই যে আমরা টু ব্যবহার করেছি। এরপর দেখো তো, ডাজ ঋতু গো টু স্কুল রেগুলারলি, ঋতু কি নিয়মিতভাবে স্কুলে যায়? দেখো এখানে আমরা ডাজ ব্যবহার করেছি, এই যে ডাজ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ ব্যবহার করেছি। আচ্ছা, ডিড দে ডু দ্য ক্লাস, তারা কি ক্লাসটা করেছিল? এই বাক্যগুলো কিন্তু তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে পারো। যেমন ডু উই নট রাইট রেগুলারলি, আমরা কি নিয়মিতভাবে লিখি না? ডাজ নট ঋতু গো টু স্কুল রেগুলারলি, ঋতু কি নিয়মিতভাবে স্কুলে যায় না, বিদ্যালয়ে যায় না? এরপরে ডিড, এখানে কি বলবা? ডিড দে নট, কি বলবা? ডিড দে নট ডু দ্য ক্লাস, তারা কি ক্লাসটা করেনি? নট দিয়ে একটা কথা বললাম, নট ব্যবহার, যদি নটটাকে যদি কন্ট্রাক্টেড ফর্মে না নাও, কন্ট্রাক্টেড ফর্মে,
তাহলে তোমরা প্রোনাউনের পরে নট ব্যবহার করবা আর নাউনের আগে নট ব্যবহার করবা। কথা কি মনে থাকবে? ডু উই নট। আর যদি কন্ট্রাক্টেড ফর্মে নট ব্যবহার করো, ডোন্ট উই রাইট রেগুলারলি, আমরা কি নিয়মিতভাবে লিখি না? ডাজন্ট রিতু গো টু স্কুল রেগুলারলি, রিতু কি নিয়মিতভাবে স্কুলে যায় না? তারপরে যে ডিডন্ট দে, নট যদি সংক্ষিপ্ত হবে, সাবজেক্ট নাউন হোক, সাবজেক্ট নাউন হোক আর সাবজেক্ট প্রোনাউন হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা নটকে আগে নেব যদি সংক্ষিপ্ত ভাবে নেই, ঠিক আছে? আর যদি আমরা প্রোনাউন ব্যবহার করি আর নটটাকে যদি বিস্তারিত লিখি, তাহলে কিন্তু প্রোনাউনের পরে নট ব্যবহার করবা আর নামের আগে নট ব্যবহার করবা, ভুলে যাও না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন আছে? আমাদের কয় মিনিট ক্লাস হয়েছে কারো জানা আছে? তোমরা একটু খেয়াল করে দেখো তো। 25 মিনিট ক্লাস হয়েছে। আমরা আর 5 মিনিটের মধ্যে এটার আলোচনা শেষ করে দেব। আমাদের টার্গেট আমরা কি করব না, অতিক্রম করব না। ওকে, 5 মিনিট সময় নেব। ইউজ অফ আন্ডার, আন্ডারের ব্যবহার। আচ্ছা, আন্ডার বলতে আমরা গত ক্লাসে বিলো দেখাইছিলাম। বিলো আর আন্ডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা দেখো, আন্ডার এখানে নাম্বার 1, টু ইন্ডিকেট দ্য থিং হুইচ ইজ বিলো উইদাউট টাচিং দ্য সারফেস। এই সারফেস মানে কি? পৃষ্ঠ। সারফেস মানে হচ্ছে তল, সারফেস মানে হচ্ছে তলা, সারফেস মানে হচ্ছে তলি, পৃষ্ঠ, তাই না? আচ্ছা, পৃষ্ঠ একটা জিনিসের পৃষ্ঠ কিন্তু এর চারপাশ, এই যে মার্কারের চারপাশে কিন্তু পৃষ্ঠ, তাই না? হ্যাঁ, পৃষ্ঠ, তুমি যে দিকে না পৃষ্ঠ আছে। আচ্ছা আমি বলি, উদাহরণ দেখো তো, আমি এখানে বলছি যে পৃষ্ঠকে টাচ না করে, স্পর্শ না করে, ঠিক আছে, কোন জিনিস নিচে আছে, কোন জিনিস নিচে আছে, এমনটা বুঝাতে আমরা এখানে আন্ডার ব্যবহার করব। তোমরা একটা উদাহরণ করে ভালো করে খেয়াল করবা। আমি আগে বলেছি তোমাদেরকে যে উদাহরণ নিয়মের সাথে উদাহরণ ভালো করে লক্ষ্য রাখতে হয়। নিয়ম তুমি ভুলে যেতে পারো কিন্তু উদাহরণ তোমার বারবার আসবে, ঠিক আছে? দেখো তো, আই স এ ম্যান আন্ডার দ্য ট্রি। আমি গাছের নিচে একটা লোককে দেখেছিলাম। আমি গাছের নিচে একটা লোককে দেখেছিলাম। আচ্ছা বলো তো এটার ব্যাখ্যাটা কি? গাছের নিচে, আচ্ছা গাছের নিচে যে লোকটাকে দেখছিলা, গাছের যে শিকড় আছে, ওই লোকটাকে তুমি শিকড়ের নিচে দেখছো নাকি? যদি শিকড়ের নিচে তাকে দেখো তাহলে কিন্তু আমরা আন্ডার বলবো না, তাহলে আমরা বিলো ব্যবহার করব। কথা কি বুঝতেছো? আচ্ছা, এখন আমরা যদি বলি যেহেতু বিলোর একটা ব্যাপার আছে, টাচিং অবস্থায় থাকে, অর্থাৎ আমরা যে জিনিসের নিচে থাকবে, ওই যে তল মানে পৃষ্ঠ, মানে যে পৃষ্ঠের নিচে আছে, কথা কি বুঝতেছো? পৃষ্ঠের নিচে যে বস্তুটা আছে, এই পৃষ্ঠের নিচে যে বস্তুটা আছে, পৃষ্ঠের সাথে টাচিং অবস্থায় যখন থাকবে তখন সেখানে আমরা কিন্তু বিলো ব্যবহার করেছি, ভালো করে মনে রাখবা। আর আন্ডার হচ্ছে নিচে থাকবে, নিচে থাকবে কিন্তু উপরের যে পৃষ্ঠটা আছে, এই উপরের পৃষ্ঠে স্পেস আছে। আচ্ছা, গাছের নিচে আমি একটা লোকটাকে দেখলাম। আচ্ছা, গাছের নিচে তার মানে যে গাছের যে শাখা প্রশাখা আছে, উপরের দিকে গাছের শাখা প্রশাখা, আর যে নিচে যে গাছের শিকড়গুলো আছে, শিকড়ের উপরে সে দণ্ডায়মান আছে, দাঁড়ানো আছে নাকি, আর উপরে গাছ, মাঝখানে কিন্তু এই লোকটার মাথা থেকে তোমার গাছের তোমার যে শাখা প্রশাখা পর্যন্ত মাঝখানে স্পেস আছে না? সে গাছের নিচে, কথা সত্য, কিন্তু মাঝখানে স্পেস আছে না? তার মানে উপরে যে সারফেস আছে, গাছ একটা সারফেস না উপরের দিকে, কথা কি বুঝতেছো? একটা বক্সের নিচে একটা ব্যাগ আছে, বক্সের যে নিচের তলা আছে না, এই তলার সাথে টাচিং অবস্থায় একটা ব্যাগ আছে, সেখানে আমরা কিন্তু পিলো ব্যবহার করেছিলাম। এই গাছের নিচে যে লোকটা দাঁড়ানো আছে বা লোকটা বসা যে অবস্থায় থাক না, কিন্তু তো গাছের উপরে এবং লোকটা যে আছে মাঝখানে অনেক খালি জায়গা আছে না, স্পেস আছে না? তার মানে সে কিন্তু নিচের যে স্পেস আছে তার সাথে কিন্তু সে টাচিং আছে। আমি বলছি উপরের যে স্পেস, যেটাকে বলা হয় আপার পার্ট, বুঝছো কথা কি বুঝতেছো? উপরের যে স্পেস আছে, ঠিক আছে, এই উপরের যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠের সাথে সে কিন্তু আর টাচিং অবস্থায় নাই। যদি এরকম টাচিং অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমরা এখানে কি আমরা আন্ডার ব্যবহার করেছি। তাহলে দেখো তো, আই স এ ম্যান আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে একটা লোককে দেখেছিলাম। এখানে কিন্তু তোমরা ভুলে কিন্তু বিলো ব্যবহার করবে না, পার্থক্যগুলো তোমাদের জানতে হবে। দুটো জিনিস ভালো করে শিখতে হবে, আমি আগেও বলেছি, বারবার রিপিট করেছি। একটা হচ্ছে কি আর্টিকেল, আর একটা হচ্ছে প্রিপজিশন। এরপরে দেখো তো নাম্বার 2, টু ইন্ডিকেট ডমিনেশন। ডমিনেশন মানে হচ্ছে অধীন, কোনো কিছুর অধীনে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। ওয়ান্স আওয়ার বাংলাদেশ ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। একটা সময় আমাদের বাংলাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। কোনো কিছুর অধীন বোঝাতে আমরা কিন্তু আন্ডার ব্যবহার করব, ঠিক আছে? আমি আর যেহেতু সময় কম আর ব্যাখ্যায় যেতে পারছি না, তাহলে একটা সময় আমাদের বাংলাদেশ কিসের আন্ডার ছিল বলতো? ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তাহলে অধীন বোঝাতে আমরা কিন্তু আন্ডার ব্যবহার করব। এরপরে কি আছে? টু ইন্ডিকেট কনসিডারেশন, বিবেচনা বোঝাতে বা বিবেচনাধীন, বিবেচনা বা বিবেচনাধীন বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। যেমন দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, দরখাস্তটা
বিবেচনাধীন রয়েছে। দরখাস্ত তুমি দরখাস্ত দিয়েছো না, স্কুলে দরখাস্ত দিয়েছো বিনা বেতনে অধ্যয়নের জন্য। এখন হেডমাস্টার বা স্কুল কর্তৃপক্ষ কি করবে, তাদের একটা বিবেচনা আছে না, তাহলে অ্যাপ্লিকেশন বা দরখাস্তটা বিবেচনাধীন রয়েছে। এই যে বিবেচনাধীন বুঝাতে, বিবেচনাধীন, বিবেচনার যোগ অধীন, অন্য একদিন বাংলা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে কি বিবেচনাধীন বুঝাতে আমরা কিন্তু এখানে আন্ডার ব্যবহার করেছি। তারপরে কি আছে টু ইন্ডিকেট কনসিডারেশন, এই যেটা তো বললাম না বিবেচনাধীন বুঝাতে, দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, দরখাস্তটা কি আছে বিবেচনাধীন রয়েছে। এরপরে নাম্বার 4 কি আছে বলো তো, টু ইন্ডিকেট স্টেট, স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে অবস্থা, স্টেট মানে অবস্থা, অবস্থা, স্টেট মানে কিন্তু রাষ্ট্র বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, শব্দগুলোর ব্যবহারগুলো লক্ষ্য রাখবা। এটা জানার নামই হচ্ছে ভাষার উপরে তুমি কোনো কিছু জানো, কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কি অর্থে ব্যবহার হয়েছে, এই তারতম্যটা বুঝলেই তো আমাদের শেখা হয়ে গেল, এই তারতম্যটা বুঝলে আমাদের শেখা হয়ে গেল। আর এই তারতম্য বোঝার জন্য অনেক স্টাডি করতে হয়। আচ্ছা, তারপরে আসলে কি বলো তো, টু ইন্ডিকেট অবস্থা বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, এই মামলাটা বলো তো, মামলাটা বিচারাধীন, মানে বিচারিক অবস্থায় রয়েছে, মামলাটা বিচারিক অবস্থায় রয়েছে, এখানে আন্ডার ট্রায়াল, দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, মামলাটা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাহলে অবস্থা বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করেছি। এরপর আসলে নাম্বার 5 টু ইন্ডিকেট ইনসাইড, ইনসাইড মানে কি ভেতরে বা অন্তরালে, অন্তরালে মানে কি পর্দার পেছনে নাকি অন্তরাল। আমরা ওয়াজ মাহফিলে বলে না যে পর্দার অন্তরালে, মা ও বোনেরা বলি না আমরা পর্দার অন্তরালে, ঠিক আছে? অন্তরাল মানে কি কোনো কিছু আড়াল বোঝানো হয়, ঠিক আছে? বা ভেতরে, পর্দার ভেতরে বা পর্দার আড়ালে। আমি একটা উদাহরণ দিয়েছি, কি দিয়েছি এখানে বলো তো, হি পুটস অন এ শর্টস আন্ডার এ প্যান্ট, ঠিক আছে? হি পুট অন, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? এটা কি ভার্ব বলো তো, একটা ফ্রেজাল ভার্ব। আমরা জানি কি পুট অন মানে পরিধান করা, ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার মানে পরিধান করা, এখানে পুট অন মানে পরিধান করা। হি পুটস অন, সে পরিধান করে এ শর্টস। তোমার প্রশ্ন করতে পারো, এই যে শর্ট শব্দের সাথে এই এস আছে না, আসলে শর্ট শব্দটা কিন্তু সংক্ষিপ্ত। আমি কিন্তু এই শব্দটা এনেছি কিছু বোঝাবার জন্য, ঠিক আছে? শর্ট মানে সংক্ষিপ্ত, তাই না? অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে নাউন অর্থে ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা মজার একটা বিষয়। অ্যাডজেক্টিভকে মাঝে মধ্যে নাউন অর্থে ব্যবহার করা হয়। দেখো এখানে, আচ্ছা তোমাদের একটা বক্তব্য, গুডস মানে কি বলো তো? গুড ভালো না, গুড মানে ভালো না? হ্যাঁ, গুড মানে হচ্ছে প্রোডাক্ট, গুডস, গুডস এস যুক্ত, গুডের সাথে এস মানে অ্যাডজেক্টিভের সাথে এস যোগ করে আমরা কিন্তু সেখানে প্লুরাল নাউন বলেছি, মানে কি এটা একটা নাউন। গুডস মানে হচ্ছে পণ্য বা প্রোডাক্টস, ঠিক আছে? তেমন এখানে শর্টস মানে তো সংক্ষিপ্ত, আসলে শব্দটা হচ্ছে শর্ট প্যান্ট, শর্ট প্যান্ট, ঠিক আছে? আমরা পরিধান বস্ত্রের মাঝে যেটা আমরা সাধারণ পোশাকের অন্তরালে যে পোশাকটা আমরা পরিধান করি সেই পোশাকটাকে শর্টস বলা হয়, ঠিক আছে? শর্ট প্যান্ট যেটাকে বলা হয়। তাহলে দেখো এখানে এই যে তোমাদের একটা আরেকটা বিষয় জানা আছে যে শর্ট শব্দটাকে অনেকে ভাবে এটা মনে বহুবচন শব্দ, স্যার এখানে এ এন্ড ব্যবহার করেছেন কেন, কথা কি বুঝছো নাকি? এর মধ্যে অনেক বিষয়গুলো জানার আছে। এখানে শর্টস আন্ডার এ প্যান্ট, একটা প্যান্টের অন্তরালে বা প্যান্টের ভেতরে, ঠিক আছে? হ্যাঁ, সে কি করেছে, একটা শর্ট প্যান্ট পরিধান করেছে, শর্ট প্যান্ট পরিধান করে। তাহলে আমি কিন্তু এখানে এ ব্যবহার করেছি, শর্ট শব্দটা কিন্তু শব্দটা সিঙ্গুলার, যদিও এখানে এস যুক্ত হয়েছে, অ্যাডজেক্টিভের আগে এস যুক্ত করেছে, যেমন গুড এর সাথে গুডস হচ্ছে না, তেমনই একটা শব্দ হি পুটস অন এ শর্টস আন্ডার এ প্যান্ট। ওকে, তাহলে আমরা ইনসাইড বলতে ভেতরে বোঝাতে বা অন্তরালে বোঝাতে আমরা কিন্তু এখানে আন্ডার ব্যবহার করেছি, মনে থাকবে তো? এরপরে নাম্বার 6 টু ইন্ডিকেট দ্যাট something or someone is below measurement, distance, time or age limit। তার মানে কি বলতো, কোনো কিছু বা কেউ একটা মেজারমেন্ট, কোন একটা বিষয় মেজারমেন্টের নিচে আছে বা ডিসটেন্সের নিচে আছে বা সময়ের নিচে আছে, বা সময়ের যে বয়সের যে একটা লিমিটেশন আছে না, বয়সের একটা ব্যাপার, ঠিক আছে? এজ লিমিট, ঠিক আছে? বয়সের সীমানা, ঠিক আছে? এইটা বিষয়, ঠিক আছে? এই বিষয়টার নিচে যদি বোঝানো হয় তাহলে কিন্তু আমরা সেখানে আন্ডার ব্যবহার করব। একটা উদাহরণ দিই তোমাদেরকে, ইউ ক্যান অ্যাপ্লাই ইফ ইউ আর আন্ডার 30। তার মানে কি, তুমি আবেদন করতে পারো যদি তোমার বয়স 30 এর নিচে থাকে। যদি 30 পার হয়ে গেলে কি আর কি অ্যাপ্লাই করা যায়, সরকারি চাকরির অ্যাপ্লাই করা যায়? এখানে বলছে যে তোমার বয়স যদি 30 এর নিচে থাকে, তার মানে এখানে বয়স বুঝাইছে, ঠিক আছে? মেজারমেন্ট বোঝাতেও কিন্তু আমরা আন্ডার ব্যবহার করতে পারি, ঠিক আছে? মেজারমেন্ট। তারপরে ডিসটেন্স, কোনো কিছু ডিসটেন্সের কমতি বোঝানো হচ্ছে, কোনো ডিসটেন্সের একটা কমতি বোঝানো হয়েছে, সেখানে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। এরপরে আমরা কি কি বলতো, এই যে ডিসটেন্স ব্যবহার করতে মেজারমেন্ট, আমরা এখানে ডিসটেন্স আন্ডার ব্যবহার করতে পারি। টাইম অর এজ লিমিট, ঠিক আছে?
বা বয়সের সীমাবদ্ধতা, বয়সের কমতি, ঠিক আছে, যেমন এখানে 30 বছরের নিচে বোঝাচ্ছে, যে কোনো বয়সের একটা নিচে বোঝাতেও আমরা কিন্তু সেখানে আন্ডার ব্যবহার করেছি, অথবা সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। কত বাজে? আচ্ছা, কয় মিনিট ক্রস হয়েছে? 5 মিনিটস কোর্স। ওকে, আর যাব না, আমাদের টার্গেট ছিল, টার্গেট থেকে আমরা 5 মিনিট ক্রস করে ফেলেছি। ওকে এভরিবডি, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদের সময় তোমরা সকলেই গাড়ি ঘোড়া তো রাস্তায় বেশি চলে, তোমরা যে যেখানে বেড়াতে যাও, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন বেড়াতে যাও, তখন ওই যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাও না, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে অনেক সময় তোমরা ইউটিউব চ্যানেলগুলো দেখি যে মাঝে মধ্যে বাচ্চা হারিয়ে যায়, ঠিক আছে? তোমরা যদি কোথাও যাও, সেখানে বন্ধু বান্ধব বা যেখানে যাও, লোকজন যেখানে বেড়াতে যাও, তোমরা একটু ব্যাপারে কেয়ারফুল থাকবা যে যারা সাথে যাচ্ছে তাদেরকে ঠিকঠাক মতো আবার রিটার্ন নিয়ে আসতে পারছো কিনা, ঠিক আছে? বা আনন্দে এমন ভাবে মাতোয়ারা হয়ে গেলে যে নিজের সাথে কাকে নিয়ে এসেছো সেটা পর্যন্ত ভুলে যাচ্ছ, এমনটা তোমরা কখনো করবে না। আর ঈদের সময় তোমরা দূরের ভ্রমণগুলো আসলে এখন তো না করে বলো, দেখো তো অনেক সময় যানজট তৈরি হয়, ঠিক আছে? যানজট হায়াত মত আল্লাহ পাক আমাদের নির্ধারণ করেছেন, তারপরে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি সেই ঈদের ব্যাপারে ঈদের শুভেচ্ছা জানার পাশাপাশি সকলকে ঈদের ব্যাপারে, যেহেতু আমাদের সবকিছু একটু নতুন ভাবে আমাদের সামনে আসে, আমরা আবেগপ্রবণ হয়ে যাই, ঠিক আছে? তো সবকিছু নিজেদের আবেগটাকে কন্ট্রোল করে আমরা ঈদটাকে উদযাপন করব এবং সবসময় আমরা সচেতন থাকবো। এ পর্যন্তই আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুন্দরভাবে ঈদ উদযাপন করে, এ বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।